সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজে অনলাইন ক্লাস অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি স্বাগতম। আশা করি স্রষ্টার অশেষ মহিমায় তোমরা সকলেই ভালো আছো। আমি আল্লাহর মতে ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি গুণগত রসায়নের পাঠ 17 নিয়ে আলোচনা করব। এখানে আছে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর বিভিন্ন রেখার গাণিতিক সমস্যাগুলি। আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর মধ্যে একটি রেখা থাকার কথা, কিন্তু সেখানে একাধিক রেখা থাকে এবং একাধিক সিরিজ সেখানে উপস্থিত থাকে। অর্থাৎ হাইড্রোজেনের ইলেকট্রনটি যদিও বা প্রথম শক্তি স্তরে আছে, কিন্তু ইলেকট্রনটি বিভিন্ন শক্তি স্তরে অবতরণ করে এবং বিভিন্ন শক্তি স্তর থেকে শক্তি বিকিরণের মাধ্যমে নিম্নতর শক্তি স্তরে ফিরে আসে। সেখানে আমরা জানি 3 ধরনের তড়িৎ চুম্বকীয় বিকিরণ সৃষ্টি হয়। একটা হচ্ছে যে ইউবি অঞ্চলে, ইউবি রশ্মি অঞ্চলে, একটা হচ্ছে দৃশ্যমান অঞ্চলে, একটা হচ্ছে আইআর রশ্মির অঞ্চলে। আমরা জানি আসলে ইউবি রশ্মিটা কি। সুপ্রিয় শিক্ষার্থী, ইউবি রশ্মিটা কাকে বলে? যে রশ্মির তরঙ্গদৈর্ঘ্য, একটা কথা মনে রাখবে, ইউবি রশ্মি হচ্ছে যে রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 10.1 থেকে 380 ন্যানোমিটার, এই ধরনের তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মিকে সাধারণত আমরা ইউবি রশ্মি বলে থাকি। আর দৃশ্যমান রশ্মি আমরা কাদেরকে বলি? দৃশ্যমান রশ্মিটা হচ্ছে 380.1 থেকে সাধারণত 780 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মিকে সাধারণত আমরা দৃশ্যমান রশ্মি বলে থাকি। এবং আইআর রশ্মিটা হচ্ছে আইআর রশ্মি, এটা হচ্ছে 780.1 থেকে 10⁶ ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মিকে সাধারণত আমরা বলে থাকি সাধারণত আইআর রশ্মি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী বললাম, যে তড়িৎ চুম্বকীয় বিকিরণ যে 8 ধরনের আছে, তার মধ্যে 3 ধরনের অঞ্চলে এই রেখাগুলো সৃষ্টি হয়। যেগুলো ইউবি রশ্মি অঞ্চলে মনে করো আমরা পাবো যেটা লাইম্যান সিরিজ, সেটা মনে করো তার স্থানান্তরিত স্থান হচ্ছে n1 = 1 ধরতে হবে, অর্থাৎ ক্যাশেলে আসবে বিভিন্ন শক্তি স্তর থেকে। n2 হবে 2, 3, 4, 5, 6, 7 ইত্যাদি। ঠিক একই রকম আমরা যে দৃশ্যমান রশ্মির কথা চিন্তা করি, যেটা বামার সিরিজ, সেটা রশ্মিটা স্থানান্তরিত হবে, দাপান্তরিত হবে n1 = 2 তে এবং n2 = 3, 4, 5, 6, 7 ইত্যাদি থেকে আসবে। ঠিক একই রকম ভাবে আমরা বলতে পারি যে আইআর রশ্মিতে 4 ধরনের কিন্তু মনে করো সিরিজ আছে। একটা হচ্ছে যে প্যাস্টন সিরিজ, একটা হচ্ছে ব্র্যাকেট সিরিজ, একটা হচ্ছে ফোন সিরিজ, একটা হচ্ছে হামফ্রি সিরিজ। এই সিরিজের যে রেখাগুলো সৃষ্টি হয়, সেই রেখাগুলো সাধারণত তরঙ্গ দৈর্ঘ্য 780.1 থেকে 10⁶ ন্যানোমিটারের মধ্যে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে আমি বললাম হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর বিভিন্ন রেখার গাণিতিক সমস্যা বলি। এই গাণিতিক সমস্যাটা বের করার জন্য সাধারণত আমরা একটা ইকুয়েশন ব্যবহার করি, যে ইকুয়েশনটা হচ্ছে রিডবার্গ সমীকরণ। রিডবার্গ সমীকরণটা সাধারণত আমরা তরঙ্গ সংখ্যার সাথে সম্পর্কিত আমরা দেখাতে পারি। তরঙ্গ সংখ্যা মানে আসলে হচ্ছে নিউ বার দিয়ে প্রকাশ করা হয়। সেটার মানকে রিডবার্গ কনস্ট্যান্ট ইন্টু 1/n1² - 1/n2²। n1² মানে আসলে হচ্ছে নিম্নতর শক্তি সম্পন্ন শক্তি স্তর, আর n2 বলতে তুলনামূলকভাবে উচ্চ শক্তি সম্পন্ন শক্তি স্তর। অর্থাৎ n1 এর মান যদি 1 হয়, n2 এর মান হয়তো 2, 3, 4, 5, 6, 7 ইত্যাদি হবে। n1 এর মান যদি 2 হয়, n2 এর মান 3, 4, 5, 6, 7 ইত্যাদি হবে। n1 এর মান যদি 3 হয়, n2 এর মান 4, 5, 6, 7 ইত্যাদি হবে। n1 এর মান যদি 4 হয়, তাহলে n2 এর মান 5, 6, 7 হবে। n1 এর মান যদি 5 হয়, n2 এর মান 6, 7 হবে। আর n1 এর মান যদি 6 হয়, তাহলে সেখানে n2 এর মান 7 হবে। অর্থাৎ এভাবে সাধারণত আমরা যে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী দেখানোর সময় আমরা 7টা শক্তি স্তর দেখানো হয়। এর মধ্যে সব ভিতরে থাকে নিউক্লিয়াসের পাশে যে শক্তি স্তর থাকে সেটা হচ্ছে প্রথম শক্তি স্তর। এভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম শক্তি স্তর পর্যন্ত থাকে, যেগুলোকে সাধারণত আমরা বিভিন্ন শেলে বিভক্ত করে থাকি, যেমন কে শেল, এল শেল, এম শেল, এন শেল, ও শেল, পি শেল, কিউ শেল। তাহলে এখানে মনে করো যেটা স্থানান্তরিত হবে যে শক্তি স্তরে,
সেটা হচ্ছে N1, যেখানে নিম্নতর শক্তি স্তর যেটা থাকবে, নিম্ন শক্তি সম্পন্ন শক্তি স্তর। আর N2 হচ্ছে তুলনামূলকভাবে উচ্চ শক্তি সম্পন্ন শক্তি স্তর। এখানে আমরা শক্তির বিকিরণ বলো, শোষণ বলো, সব ক্ষেত্রে এরকম। যদি ইলেকট্রন যদি মনে করো আমরা ধরি যে দ্বিতীয় শক্তি স্তর বা প্রথম শক্তি স্তর থেকে মনে করো তৃতীয় শক্তি স্তরে যাচ্ছে, তার ক্ষেত্রে যেমন আমি N1 = 1 ধরবো, N2 = আমরা মনে করো 3 ধরবো। ঠিক যদি একটা ইলেকট্রন যদি মনে করো নিম্নতর শক্তি স্তরে আসে, তখনই কিন্তু এটাকে আমরা N2 ধরবো, এটাকে আমরা N1 ধরবো। এখানে আমরা এটাকে N1 ধরবো, N2 ধরবো। অর্থাৎ শক্তি শোষণ এবং বিকিরণ তার মান সবসময় একই সমান হবে। যে পরিমাণ শক্তি শোষিত হবে ধাতব পাতে, ঠিক সে পরিমাণ শক্তি সেখান থেকে বিকিরিত হবে। তাহলে এখানে মনে করো এই সমীকরণের মাধ্যমে আমরা সাধারণত তরঙ্গ সংখ্যা নির্ণয় করতে পারি। আবার মনে করো গাণিতিক সমস্যার মধ্যে তরঙ্গ সংখ্যা বের করার জন্য আমরা এই সমীকরণ ব্যবহার করি। আবার তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য আমরা সাধারণত এই ধরনের সমীকরণ ব্যবহার করি, RH × 1/n1² - 1/n2²। তবে কিন্তু আমরা যখন এই মানটা যখন মনে করো নিউ বার পেয়ে যাব, তখন ল্যামডা = আমরা এভাবে 1/নিউ দিয়ে এই মানটা বের করতে পারি। এবং আমরা যদি সেখানে কম্পাঙ্ক বের করতে চাই, কম্পাঙ্ক মানে নিউ দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি কম্পাঙ্ক মানে c/λ। আবার যদি একটি ফোটনের শক্তি আমরা বের করতে চাই, তাহলে E = s/নিউ। একটি ফোটনের শক্তি যদি বের করতে হয়, যদি এক মোল ফোটনের শক্তি যদি বের করতে হয়, E = n/s/নিউ। এই ইকুয়েশনগুলো কিন্তু আমাদের লাগবে। অর্থাৎ এটা তরঙ্গ সংখ্যা বের করার জন্য আমরা নিউ বার বের করব, তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য আমরা এই সূত্র ব্যবহার করব, কম্পাঙ্ক বের করার জন্য এই সমীকরণ ব্যবহার করব, এবং একটি ফোটনের জন্য শক্তি বের করার জন্য এই সমীকরণ ব্যবহার করব, এক মোল ফোটনের শক্তি নির্ণয় করার জন্য আমরা এই ইকুয়েশন ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমি একটা গাণিতিক সমস্যা দিয়ে এটা ব্যাখ্যা করার চেষ্টা করব। যদি মনে করো আমি এই একটা হাইড্রোজেন পারমাণবিক প্রণালী নির্দিষ্ট একটা রেখা যদি তোমাকে বলা হয় এই তরঙ্গ সংখ্যা বের করো, তরঙ্গ দৈর্ঘ্য বের করো, কম্পাঙ্ক বের করো এবং তার শক্তি নির্ণয় করো, তাহলে তুমি কিভাবে এটা নির্ধারণ করবে? মনে করো আমি এটা ধরে নিলাম নিউক্লিয়াসের চতুর্দিকে মনে করো শক্তি স্তর আছে, এরকম একাধিক শক্তি স্তর আছে, মনে করো একটা শক্তি স্তর, এটা হচ্ছে ক্যাশের, এটা এলশের, এটা এমশের, এটা এনশের, এটা ওশের, এটা পিশের, আরেকটা হচ্ছে মনে করো কিউশের। এটা N1 = 1, এটা N = 2, এটা N = 3, এটা N = 4, এটা N = 5, এটা N = 6, এটা N = 7। মনে করো একটা ইলেকট্রন সপ্তম শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসবে। এখন তোমাকে পরীক্ষা বলা হলো এই রেখাটার তরঙ্গ সংখ্যা বের করো, এই রেখাটার তরঙ্গ দৈর্ঘ্য বের করো, এই রেখাটার কম্পাঙ্ক বের করো, এই রেখাটার শক্তি বের করো। তো এটা বের করতে গেলে প্রথমে তোমাকে বের করতে হবে তরঙ্গ সংখ্যা বের করার পরে বের করতে হবে তরঙ্গ দৈর্ঘ্য বের করার পরে বের করতে হবে কম্পাঙ্কের পরে বের করতে হবে শক্তি। তাহলে তোমাকে যদি বলা হয় এই যে একটা ইলেকট্রন সপ্তম শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে দাফান্তরিত হচ্ছে, রেখাটির তরঙ্গ সংখ্যা নির্ণয় করো, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, কম্পাঙ্ক নির্ণয় করো এবং শক্তি নির্ণয় করো। যদি তোমাকে কম্পাঙ্ক বের করতে বলে তাহলে এগুলো বের করে আসতে হবে। শক্তি বের করতে বলে যদি কম্পাঙ্ক দেওয়া থাকে সরাসরি বের করতে পারবে, ল্যামডা দেওয়া থাকলে সরাসরি বের করতে পারবে। কিন্তু এভাবে যদি একটা ইলেকট্রন শক্তি বের করতে বলা হয়, তাহলে প্রথমে তোমাকে তরঙ্গ সংখ্যা বের করতে হবে, তারপর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, তারপর কম্পাঙ্ক বের করতে হবে, তারপর তুমি শক্তি বের করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে মনে করো এই আমরা জানি তাহলে নিউ বার সমান রিডবার্গ কনস্ট্যান্ট ইনটু 1/n1² - 1/n2²। আমরা আসলে এখানে জানি এখানে রিডবার্গ কনস্ট্যান্টের মান হচ্ছে 109,678 সেন্টিমিটার পার। n1 মানে কোথায় দাফান্তরিত হলো 1, n2 মানে কোথায় থেকে আসলো 7, n1 মানে 1 এ দাফান্তরিত হলো, n2 মানে কোথায় থেকে আসলো 7 থেকে আসলো। তাহলে এখানে RS এর মানটা হচ্ছে 109,678 সেন্টিমিটার পার
ইন্টু 1/1 স্কোয়ার মাইনাস 1/7 স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি 109678 সেন্টিমিটার পার ইন্টু 1 মাইনাস 1/49 is equal to 109678 সেন্টিমিটার পার ইন্টু 48 ডিভাইড বাই 49। তাহলে আমি যদি এটা ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন একটা নির্দিষ্ট মান পাবো। সেই মানটা হচ্ছে যে 107439.67 পার সেন্টিমিটার। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে একটা রেখা সৃষ্টি হলো সপ্তম শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে দাফান্তরিত হলো, এই রেখার তরঙ্গ সংখ্যা হচ্ছে 107439.67 পার সেন্টিমিটার। এখন যদি তোমাকে যদি বলা হয় এটা তরঙ্গ দৈর্ঘ্য বের করো, তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য আমরা জানি ল্যামডা ইজ ইকুয়াল টু 1/nu বার। 1/nu বার 1 ডিভাইড বাই 107439.67 পার সেন্টিমিটার। তো এটা ক্যালকুলেশন করলে তুমি কি পাবে? দেখো, পাবে 9.31 ইন্টু 10⁻⁻6 সেন্টিমিটার। অর্থাৎ এই রেখাটা তরঙ্গ সংখ্যা হচ্ছে 107439.67 সেন্টিমিটার পার, এবং তরঙ্গ দৈর্ঘ্য হলো যে 9.31 ইন্টু 10⁻⁻6 সেন্টিমিটার। এখন তোমাকে যদি বলা হয় কম্পাঙ্ক বের করো, আমরা জানি কম্পাঙ্ক মানে হচ্ছে যে আমরা জানি নিউ ইজ ইকুয়াল টু সি ডিভাইড বাই ল্যামডা। সি ডিভাইড বাই ল্যামডাটা আমরা কোথায় থেকে পাই? এটা সাধারণত আমরা জানি যে মনে করো প্লাঙ্কের সমীকরণ ই ইজ প্রপোর্শনাল নিউ, সেখানে আমরা শিখেছিলাম ই ইজ ইকুয়াল টু এস নিউ, আর এখানে নিউ মানে সি ডিভাইড বাই ল্যামডা। এখানে অর্থাৎ নিউ মানে সি ডিভাইড বাই ল্যামডা আমরা এখান থেকে পেয়ে আসছি। অর্থাৎ তরঙ্গ ব্যাখ্যে যদি আমি তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কম্পাঙ্ক। তো এখানে তরঙ্গ বেগ মানে আলোকের গতিবেগের সমতুল্য। তাহলে এটা যদি আমি 3 ইন্টু 10 টু দি পাওয়ার, যেহেতু এটা সেন্টিমিটার আছে, 10 টু দি পাওয়ার 10 সেন্টিমিটার পার সেকেন্ড করবো, এবং এখানে যে তরঙ্গ দৈর্ঘ্য পেলাম 9.31 ইন্টু 10 টু দি পাওয়ার -6 সেন্টিমিটার। এই সেন্টিমিটার ক্যান্সেল করলে আমরা এখানে ক্যালকুলেশন করে কম্পাঙ্কটা পাবো 3.22 ইন্টু 10 টু দি পাওয়ার 15 পার সেকেন্ড। অর্থাৎ এর মান হচ্ছে 3.22 ইন্টু 10 টু দি পাওয়ার 15 হার্জ। হার্জ হচ্ছে তরঙ্গ অর্থাৎ কম্পাঙ্কের একক পার সেকেন্ড। তো এখানে কম্পাঙ্ক পেয়ে গেলাম, এই রেখাটার কম্পাঙ্ক 3.22 ইন্টু 10 টু দি পাওয়ার 15 হার্জ। এখন তোমাকে যদি বলা হয় শক্তি বের করো, অর্থাৎ একটি ফোটনের জন্য এই ইলেকট্রনটা শক্তি বের করে, একটি ফোটনের জন্য বের করতে হলে আমরা বের করবো ইজ ইকুয়াল টু এস নিউ, এটি একটি ফোটনের জন্য। আর যদি এক মোল ফোটনের জন্য বলে তাহলে ইজ ইকুয়াল টু এস এন এস নিউ, অর্থাৎ অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাভোগাড্রো এস অফ নিউ দ্বারা গুণ করতে হবে। নাম্বার অফ অ্যাভোগাড্রো দ্বারা গুণ করলে আমরা এক মোল ফোটনের শক্তি পেয়ে যাব। তো এটার এই যে মনে করো রেখাটা পড়লো সপ্তম শক্তি স্তর থেকে মনে করো প্রথম শক্তি স্তরে দাফান্তরিত হলো, এই দাফান্তরিত রেখাটা যদি শক্তি বের করতে বলে, অর্থাৎ একটি ফোটনের জন্য যদি শক্তিটা বের করতে বলে, তখন আমরা ই ইজ ইকুয়াল টু এস নিউ লিখবো, এবং এস এর মান হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, তার মানটা হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড ইন্টু এখানে নিউ এর মান হচ্ছে 3.22 ইন্টু 10 টু দি পাওয়ার 15 পার সেকেন্ড। তাহলে এখানে সেকেন্ড পার সেকেন্ড হার্টজ না লিখে আমি পার সেকেন্ড লিখলাম, ক্যান্সেল করে দিলাম। তাহলে এখানে একটা মান পাবো, সেই মানটা হচ্ছে মনে করো সেই মানটা পাবে তুমি একটি ফোটনের জন্য 2.136 ইন্টু 10 টু দি পাওয়ার -18 জুল। সুপ্রিয় শিক্ষার্থী, এইচ নিউ এর মানটা যদি এটা পেয়ে থাকি, তাহলে এখানে এইচ নিউ এর মানটা এন এর সাথে বসাই দিতে পারি। তাহলে এটা আমি এক মোল ফোটনের জন্য শক্তি, এটা হচ্ছে এক মোল
ফোটনের শক্তি যদি বের করতে বলে, তাহলে আমরা মনে করো 1 মোল ফোটনের শক্তিকে বলা হয় 1 আইনস্টাইন, মনে রাখবে। আর একটি ফোটনের শক্তিকে বলা হয় 1 কোয়ান্টাম। অনেক সময় আসতে পারে 1 কোয়ান্টাম বলতে তুমি কি বুঝো, 1 কোয়ান্টাম কি বলতে, একটি ফোটনের শক্তি, এই যে একটা ফোটনের শক্তি, একটি ফোটনের শক্তিকে সাধারণত আমরা বলে থাকি 1 কোয়ান্টাম। একটি ফোটনের শক্তি হচ্ছে যে 1 কোয়ান্টাম। আর এটা হচ্ছে 1 মোল ফোটনের শক্তিকে আমরা বলবো 1 আইনস্টাইন। তাহলে 1 মোল ফোটনের শক্তি আমরা কিভাবে বের করবো, এখানে 6.023 ইন্টু 10⁻23, এটা নাম্বার অফ অ্যাভোগাড্রো, ইন্টু এস নিউ এর মানটা আমি বসাবো 2.136 ইন্টু 10⁻−18, এখন জুল পার মোল হবে, জুল পার মোল সমান, ক্যালকুলেশন করলে আমরা এখানে পাবো 1.28651 ইন্টু 10⁻6 জুল পার মোল, সুপ্রিয় শিক্ষার্থী। তাহলে এই যে একটা রেখা সপ্তম শক্তি স্তর থেকে যা প্রথম শক্তি স্তর একটা রেখা মনে কর দাপান্তরিত হলো, সেই রেখার যদি আমরা তরঙ্গ সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এবং শক্তি 1 মোল ফোটনের জন্য, একটি ফোটনের জন্য যদি আমরা বের করতে পারি, এখানে যতগুলো রেখা থাকবে, যে আমরা জানি লাইন সিরিজে 6টা রেখা আছে, বামার সিরিজে 5টা রেখা আছে, তারপর মনে করো কোয়েশ্চেন সিরিজে 4টা রেখা আছে, তার ব্র্যাকেট সিরিজে 3টা রেখা আছে, ফোর্ট সিরিজে 2টা রেখা আছে, হামফ্রিস সিরিজের মধ্যে 1টা রেখা আছে। প্রত্যেকটা রেখা, যে কোনো একটা রেখার সম্পর্কে যদি আমাদের জানতে চাওয়া হয়, যে তাদের মনে করো তরঙ্গ সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এবং 1 মোল ফোটনের শক্তি বা একটি ফোটনের শক্তি আমরা এইভাবে নির্ধারণ করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে যদি মনে করো এরকম প্রশ্ন আসতে পারে, এখান থেকে যে কোনো একটা প্রশ্ন আসতে পারে, হয়তো এরকম রেখা না দিয়ে হয়তো এরকম একটা রেখা দিতে পারে, তাহলে এখানে এরকম রেখার জন্য আমরা n1 সমান কি ধরবো, এটা হচ্ছে KLM শেলে পড়ছে, এখানে n1 ইকুয়াল টু আমরা 3 ধরবো, এটা n2 ইকুয়াল টু আমরা ধরবো 4 5 6 ধরবো। এভাবে একটা রেখা মনে করো তৃতীয় শক্তি স্তর থেকে চতুর্থ পঞ্চম শক্তি স্তরে যাচ্ছে, সেখানে মনে করো একটা শক্তি শোষিত হচ্ছে আর এখানে শক্তি বিকিরিত হচ্ছে। এই শক্তি শোষণের ক্ষেত্রে আমি n1 ইকুয়াল টু এখানে মনে করো 3 ধরবো, n2 ইকুয়াল টু মনে করো 5 ধরবো। অর্থাৎ এটা কোথায় স্থানান্তরিত হচ্ছে সেটা বিষয় নয়, অর্থাৎ যেটা নিম্নতর শক্তি সম্পন্ন শক্তি স্তর সেটাকে n1 হিসেবে ধরে নেব, আর যেটা তুলনামূলকভাবে উচ্চ শক্তি সম্পন্ন শক্তি স্তর সেটাকে সাধারণত আমরা n2 হিসেবে ইন্ডিকেটর করব। অর্থাৎ এটা হবে n2, সবসময় n2, বড়টা হবে n2, ছোটটা হবে n1। অর্থাৎ আমরা যদি এভাবে ধরি তাহলে অবশ্যই আমাদের যে এখানে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, কম্পাঙ্ক এবং শক্তি, এগুলো সব মানগুলো পজিটিভ হবে। এভাবে আমাদেরকে ধরে নিতে হবে, না হয় কিন্তু এটা নেগেটিভ হবে। সেজন্য কিন্তু নেগেটিভ এখানে দেখানো যাবে না, সবসময় কতটুকু শক্তি শোষিত হচ্ছে বা বিকৃত হচ্ছে সেটার মানটা অবশ্যই যেন পজিটিভ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে সাধারণত আমরা মনে করো কোনো একটা রেখার তরঙ্গ সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এবং একটি ফোটনের শক্তি, 1 মোল ফোটনের শক্তি এভাবে আমরা নির্ধারণ করতে পারি। যদি মনে করো কোনো এক সময় দেওয়া থাকে এভাবে যে একটি রেখার মনে করো কম্পাঙ্ক হচ্ছে, মনে করো কম্পাঙ্ক দেওয়া হলো 5 ইন্টু 10 পার সেকেন্ড, এটা কম্পাঙ্ক বিশিষ্ট একটি ফোটনের, একটি মানে তড়িৎ চুম্বকীয় বিকিরণের একটি ফোটনের তড়িৎ চুম্বকীয় বিকিরণও দেখতে পারো, অথবা মনে করো বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় বিকিরণের একটি ফোটনের শক্তি, বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় বিকিরণের বিকিরণের একটি ফোটনের শক্তি নির্ণয় করো। এভাবে যদি থাকে, আবার মনে করো এই তড়িৎ চুম্বকীয় বিকিরণ এটা নাও থাকতে পারে, বিশিষ্ট একটি ফোটনের শক্তি নির্ণয় করো বা 1 মোল ফোটনের শক্তি নির্ণয় করো। একটি ফোটনের শক্তি যখন বের করতে বলবে তখন তার ইকুয়েশনটা হবে কিরকম, কিছুক্ষণ আগেই বললাম E ইকুয়াল টু S নিউ। কিন্তু 1 মোল ফোটনের জন্য যখন বলা হবে 1 মোল ফোটনের জন্য যখন বলা হবে তখন E ইকুয়াল টু S NS নিউ, অর্থাৎ প্রতি মোলে শক্তি কত সেটা আমাকে বের করতে হবে। আর এটাতে আমি
কতটুকু শক্তি, কত জুল শক্তি সেটা নির্ধারণ করো, কত আর্ক শক্তি, শক্তির একক না আর্কও ধরতে পারে, জুলও ধরা যাবে। তাহলে এক্ষেত্রে মনে করো আমরা যেহেতু এটা কম্পাঙ্কটা জানলাম 6.626 ইন্টু 10⁻−34 জুল সেকেন্ড ইন্টু কম্পাঙ্ক হচ্ছে 5 ইন্টু 10⁻10 পার সেকেন্ড। এই সেকেন্ড পার সেকেন্ড কাটলে এই দুইটা যদি আমি যদি গুণ করি যে মানটা পাবো, মনে করো মানটা পাবো কত, 3.313 ইন্টু 10⁻23 জুল। কিন্তু এটা যদি আমি যদি 1 মোল ফুটনের জন্য যদি শক্তিটা বের করতে বলি, তাহলে এই যে এইচ নিউ পেলাম, এগুলো আর অতিরিক্ত না রেখে এন এর সাথে এন মানে নাম্বার অফ অ্যাভোগাড্রো 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 3.313 ইন্টু 10⁻23 এটা জুল পার মোল হবে তখন। অর্থাৎ যখন অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করবে তখন এটা ইউনিটটা হবে জুল পার মোল। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো যে 19.95 জুল পার মোল। অর্থাৎ এখানে 10⁻+23 10⁻−23 ক্যান্সেল হয়ে যাবে, এটাকে এটা দ্বারা গুণ করলে এই মানটা পাবো 21 মিনিট। তাহলে আমরা সাধারণত 1 মোল ফুটনের জন্য শক্তি কতটুকু সেটা নির্ধারণ করার জন্য এই ধরনের ইকুয়েশন বের করব। একটি ফুটনের জন্য শক্তি নির্ধারণ করার জন্য আমরা সাধারণত এই ইকুয়েশনটা ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এরকম বলা হয় যে হাইড্রোজেন প্রণালী বামা সিরিজে যে রেখাটি তরঙ্গ দৈর্ঘ্য, একটা রেখার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, মনে করো একটা রেখার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, এই ধরনের কয়েক ক্যাটাগরি প্রশ্ন হতে পারে, সেই ক্যাটাগরিগুলো আমি দেখাই দিচ্ছি। যে এখানে আরেক ক্যাটাগরি প্রশ্ন হচ্ছে যে হাইড্রোজেন পারমাণবিক প্রণালী, হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী বামা সিরিজের যে রেখাটি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 4.863 ইন্টু 10⁻⁵ সেন্টিমিটার, -5 সেন্টিমিটার। রেখাটি কিভাবে শনাক্ত করবে, সুপ্রিয় শিক্ষার্থী, রেখাটা কিভাবে শনাক্ত করবে সেটা বলা মানে আসলে n2 এর মানটা বের করা। n1 এর মান তো আমরা জানি বামা সিরিজের জন্য n1 এর মান হচ্ছে 2, কিন্তু n2 এর মানটা আমাদেরকে বের করতে হবে। আমরা জানি আসলে যদি তরঙ্গ দৈর্ঘ্য মনে করো 4.863 ইন্টু 10⁻⁵ সেন্টিমিটার হয়, সেটা কিন্তু আমরা যদি ন্যানোমিটারে নিই 4.863 ইন্টু 10⁻⁵ ইন্টু ন্যানোমিটার 10⁻7 ন্যানোমিটার হবে, তখন 486.3 ন্যানোমিটার হবে। এই ধরনের তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রশ্মিটা বর্ণ কিরকম হবে, যেমন আমরা জানি 380.1 থেকে 424 ন্যানোমিটার, এটা হচ্ছে নীল বর্ণের। তারপর হচ্ছে যে মনে করো এই 324.1 থেকে 424.1 থেকে 450 ন্যানোমিটার, এটা হচ্ছে নীল বেগুনি নীল, এটা হচ্ছে বেগুনি নীল, এটা নীল বর্ণের। আর যেটা 450.1 থেকে শুরু করে 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য আসমানি। আসলে আমরা জানি এই রেখাটা হবে আসমানি রেখা, এবং এটা n1 যদিও বা 2 হয়, কিন্তু n2 কত হবে, 4 হবে। এই 4টা আমাদেরকে প্রমাণ করতে হবে। অর্থাৎ এখানে শনাক্ত রেখাটা আসলে 4 হবে, চতুর্থ শক্তি স্তর থেকে রেখাটি আসবে দ্বিতীয় শক্তি স্তরে। তাহলে এটা আমরা এভাবে বললে হবে না, আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। কিভাবে প্রমাণ করবে, যে এইভাবে যে আমরা জানি রিডবার্গ সমীকরণটা হচ্ছে নিউ বার ইজ ইকুয়াল টু রিডবার্গ কনস্ট্যান্ট ইনটু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এখানে আসলে ল্যামডা দেওয়া আছে 4.863 ইন্টু 10⁻⁵ সেন্টিমিটার। সুপ্রিয় শিক্ষার্থী, এটা আমি ধারণা করলাম যে এটা আসমানি, অর্থাৎ এটা n2 এর মানটা 4 হবে, সেটা আমাদেরকে ক্যালকুলেশন করে দেখাতে হবে। তাহলে RS এর মানটা হচ্ছে RS সমান এখানে 109,678 পার সেন্টিমিটার, এবং n1 এর মান হচ্ছে 2, যেহেতু বামা সিরিজের জন্য n1 এর মান হচ্ছে 2,
আমাকে n2 এর মান তোমাকে বের করতে হবে। তাহলে এই মানগুলো আমি বসাবো এখানে, অর্থাৎ এই সমীকরণে আমরা পাই 1/λ is equal to read bar constant into 1/n1 square minus 1/n2 square। এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা আমি বসাবো যে 1 divided by 4.863 into 10 to the power minus 5 centimeter is equal to 109,678 per centimeter into 1/2 square minus 1/n2 square। এভাবে লিখতে পারি। এখানে আমরা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা মনে করো আমরা এখানে যদি এখানে ক্যালকুলেশন করার পর এটার মানটা পাবো 2.0563 into 10 to the power 4 is equal to 109,678। এখানে পার সেন্টিমিটার চলে যাবে, এখানে সেন্টিমিটারটা যখন এভাবে ক্যালকুলেশন করে ফেলবো তখন এটা পার সেন্টিমিটার হয়ে যাবে, এটা চলে যাবে ইন্টু 1/4 মাইনাস 1/n2 স্কোয়ার, এই ধরনের মান পাবো। তাহলে এখন আমরা লিখবো যে এটা তো আসলে 1/4 মাইনাস 1/n2 স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে 2.0563 into 10 to the power 4 divided 109,678 আমরা পাবো। এখানে আমরা ক্যালকুলেশন করলে যে মানটা পাবো সেটা হচ্ছে 0.1875, এই ধরনের মান পাবো। তাহলে আসলে আমরা জানি 1/4 মানে কি 0.25, 1/4, 1 টাকার 1/4 হচ্ছে 1.25 মাইনাস 1/n2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0.1875, এই ধরনের পাবো। তাহলে এখানে আমাদের হবে যে 1/n2 স্কোয়ার মনে করো ডানে নিয়ে গেলাম, এরপরে ইজ ইকুয়াল টু 0.25 মাইনাস 0.1875 ইজ ইকুয়াল টু বিয়োগ করলে এখানে মানটা পাবো যে 0.0625 বা n2 স্কোয়ার সমান 1 ডিভাইড বাই 0.0625 ইজ ইকুয়াল টু 60। সুতরাং n ইজ ইকুয়াল টু n2 ইজ ইকুয়াল টু কত হবে? সুতরাং n2 ইজ ইকুয়াল টু মনে করো √16 ইজ ইকুয়াল টু 4, অর্থাৎ রেখাটা চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসবে। তাহলে এভাবে সাধারণত আমরা এই রেখাটা নির্ধারণ করে বলতে পারি এই রেখাটার বর্ণ কিরকম হবে, আসমানি হবে, অর্থাৎ বেগুনি, নীল, আসমানি। সবুজ হতে হলে এটা মনে কর 500 থেকে 575 হতে হবে। বইয়ের মধ্যে সবুজ আছে কিন্তু এটা সবুজ হবে না, এটা হবে কি আসমানি রেখা। এই ধরনের এভাবে সাধারণত আমরা হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী বিভিন্ন রেখার যে বর্ণ এবং তাদের তরঙ্গ দৈর্ঘ্য এভাবে সাধারণত আমরা নির্ধারণ করতে পারি। এটা রেখাটা কোন শক্তি স্তরে কোন শক্তি স্তরে দাফান্তরিত হবে সে সম্পর্কে আমরা ধারণা নিতে পারি এই হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর বিভিন্ন রেখার গাণিতিক সমস্যার মাধ্যমে। সুপ্রিয় শিক্ষক, তাহলে আমি একটা বাসার কাজ দিচ্ছি আজকে আমার তোমাদের সাথে অনলাইন ক্লাস হচ্ছে 17তম অনলাইন ক্লাস। এই 17তম অনলাইন ক্লাসে আজকের বাসার কাজটার উদ্দীপক নম্বর হবে 17। বাসার কাজ উদ্দীপক নং হচ্ছে 17। সুপ্রিয় শিক্ষার্থী, এই কাজগুলো কিন্তু বাসায় বসে করবে। যা করালাম এগুলোর আলোকে দেওয়া হচ্ছে প্রশ্নগুলো, উদ্দীপকটা দেওয়া হচ্ছে, এর আলোকে প্রশ্নগুলোর উত্তর এর আলোকে তোমরা দেবে। এখানে মনে করো একটা শক্তি স্তর আছে, একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের উপরে এখানে একাধিক শক্তি স্তর আছে। মনে করো একাধিক শক্তি স্তর এখানে আছে। মনে করো এখানে আমি এই 1টা 2টা 3টা 4টা শক্তি স্তর দিলাম। এখন আরেকটা শক্তি স্তর মনে 5টা শক্তি স্তর দিলাম। আসলে এটা তো নিউক্লিয়াস, এটা ক্যাশেল, এটা এলশেল, এটা এমশেল, এটা এনশেল, এটা পিশেল। মনে করো এনশেল থেকে একটা রেখা ক্যাশেলে আসবে, এটা একটা বড় রেখা মনে করো। আর একটা ছোট রেখা দিচ্ছি, মনে করো দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে আসবে। এখানে আমি প্রশ্ন দিচ্ছি, ক দিয়ে দিচ্ছি 1 আইনস্টাইন কি? আইনস্টাইন কি? 1 আইনস্টাইন কাকে বলে? 1 মোল ফোটনের শক্তিকে 1 আইনস্টাইন বলে। আর 1 কোয়ান্টাম যদি বলতাম, 1 কোয়ান্টাম কি? তুমি বলে 1টি ফোটনের শক্তিকে 1 কোয়ান্টাম বলে। তাহলে আইনস্টাইন এবং
মনে করো কোয়ান্টামের মধ্যে একটা সম্পর্ক, সেটা হচ্ছে যে কার সাথে হবে সম্পর্ক, এটা নাম্বার অফ অ্যাভোগাড্রোর সাথে, অর্থাৎ 6.02 × 10⁻³ কোয়ান্টাম এক আইনস্টাইন সমান। যাক, এটা অন্য কথা। খ দিয়ে আমি দিচ্ছি যে যদি 2.5 × 10⁻10 হার্জ বিশিষ্ট একটি তড়িৎ চুম্বকীয় বিকিরণে বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় বিকিরণে এবার বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় বিকিরণে একটি ফোটনের শক্তি নির্ণয় করো। তারপর দিয়ে দিচ্ছি যে উদ্দীপকে মনে করো দ্বিতীয় রেখাটি, ছোট রেখাটি, এবার দেখো ছোট রেখাটি তরঙ্গ সংখ্যা নিউ বার ইজ ইকুয়াল টু 82,260 পার সেন্টিমিটার প্রমাণ করো। গ দিয়ে দিচ্ছি উদ্দীপকে বড় রেখাটি তরঙ্গ সংখ্যা আগে লেখা, আগে তরঙ্গ সংখ্যা বের করে আসতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য এরপরে বের করবে। তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, কম্পাঙ্ক ও শক্তি রেখাটির একটি রেখা, অর্থাৎ একটি ফোটনের শক্তি নির্ণয়করণ বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থী, এক আইনস্টাইন কি, এক মোল ফোটনের শক্তিকে এক আইনস্টাইন বলে, এটা লিখবে। এখানে কম্পাঙ্ক দেওয়া আছে, তড়িৎ চুম্বকীয় বিকিরণের ফোটনের শক্তি বের করবে, অর্থাৎ একটি ফোটনের শক্তি বের করতে বলছে, তাহলে এটা E=s নিউ দিয়ে তোমাকে বের করতে হবে। এটা কম্পাঙ্ক দেওয়া আছে, কম্পাঙ্কের মানটা এখানে আছে, আর এস তো তুমি জানো প্লাঙ্ক কনস্ট্যান্ট, এটা দিয়ে বের করবে। এই যে ছোট রেখা, এই রেখাটা একটা তরঙ্গ সংখ্যা দেওয়া আছে, এই তরঙ্গ সংখ্যা অর্থাৎ এত যে, সেটা প্রমাণ করবে। নিউ বার ইজ ইকুয়াল টু RS ইন্টু 1/n1 মাইনাস 1/n2 n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখানে n1 এর জায়গায় 2 বসাবে, n2 এর জায়গায় 3 বসাবে, বসানোর পর দেখবে যে নিউ বারের মান এই রেজাল্টের সাথে মিলে যাবে। হয়তো মিলবে না, এখানে হয়তো রেজাল্টটা হয়তো এরকম আসবে, 82,258 আসতে পারে, তবে এটা বলবে ইকুইভ্যালেন্ট 82,260 কাছাকাছি এরকমের মনে করো মান এসে যাবে, এটা ধরে নেবে। তো আরেকটা বড় রেখা, অর্থাৎ এটা n2 ইজ ইকুয়াল টু হচ্ছে যে 1 2 3 4, n1 ইজ ইকুয়াল টু 1। এই রেখাটা তুমি তরঙ্গ সংখ্যা প্রথমে বের করবে এভাবে এটা দিয়ে, এরপর তরঙ্গ দৈর্ঘ্য বের করবে 1/λ ইজ ইকুয়াল টু নিউ ভার ধরে। আবার তুমি এরপরে তুমি কম্পাঙ্ক বের করবে, নিউ ইজ ইকুয়াল টু c/λ ধরে, এখান থেকে তুমি ল্যাম্ডা পাবে, এই ল্যাম্ডার মানটা এখানে বসাবে, তরঙ্গ বেগটা দিয়ে তরঙ্গ বেগকে ল্যাম্ডা দ্বারা ভাগ করে তুমি কম্পাঙ্ক বের করবে, শক্তিটা বের করবে। যেহেতু এখানে একটি রেখা, সেই জন্য ইজ ইকুয়াল টু এস নিউ। যদি একমোল রেখার কথা বলা হতো তাহলে n/s নিউ হতো, কিন্তু এটার ক্ষেত্রে ইউনিট হবে জুল বা আর্ক, আর এটার ক্ষেত্রে ইউনিট হবে জুল পার মোল বা এখানে হবে আর্ক পার মোল। এইভাবে বের করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে এতটুকু থাকুক, তোমরা এই সমস্যাগুলো সমাধান করে নেবে। তাহলে আজকে এতটুকু থাকুক, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।